ধরা যাক বেশ অনেকটা সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অত্যন্ত জটিল দার্শনিক আর বেশ কাব্যিক একটা প্রবন্ধ লেখা হলো। যেখানে প্রতিটি শব্দের পেছনে হয়তো গভীর আবেগ লুকিয়ে আছে। একদম। প্রতিটি রূপকের পেছনে চমৎকার সব গল্প আছে, কিন্তু এরপর যদি হঠাৎ করে বলা হয় এই লেখাটিকে শক্তিশালী করার জন্য এর ভেতরে সব অলংকার, সব গল্প, এমনকি সব আবেগও নির্মমভাবে ছেঁটে ফেলতে হবে। মানে কেবল হাড়গোড়টুকু রেখে বাকি সবকিছু একেবারে বাদ দিয়ে দিতে হবে? হ্যাঁ, ঠিক তাই। শুনতে বেশ নিষ্ঠুর মনে হলেও আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা টপিক, তাই না? আমাদের সামনে আজ এমন একটা দারুণ সোর্স মেটেরিয়াল রয়েছে যা মূলত আমাদের শেখায় কিভাবে যে কোনো বিশাল তথ্যের পাহাড় থেকে একটা নিখুঁত, মেধহীন এবং সারগর্ভ সারমর্ম বা যাকে আমরা সাবস্টেন্স বলি সেটা তৈরি করতে হয়। আর এই কৌশলটা বিশ্লেষণ করার জন্য সোর্স মেটেরিয়ালে যে উদাহরণটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব চমকপ্রদ। ঠিক। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা এখনকার সময়ের প্রেক্ষাপটে বলতে গেলে অপরিহার্য। অবশ্যই অপরিহার্য। মানে একদিকে তো আমরা একটা বুদ্ধিবৃত্তিক দক্ষতা বা স্কিল নিয়ে আলোচনা করছি যে কিভাবে লেখা ছোট করতে হয়, আর অন্যদিকে এই উদাহরণটা খোদ আমাদের বর্তমান সভ্যতার অন্যতম বড় একটা সংকটের কথা তুলে ধরছে। একদম ঠিক বলেছেন। এই যে 201 শব্দের অনুচ্ছেদটা, এটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার দুটো সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্রকে আমাদের সামনে নিয়ে আসে। একদিকে বলা হচ্ছে এআই কিভাবে মানুষের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটিকে একদম অভাবনীয় একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এটি কিন্তু মানুষের অস্তিত্ব আর নিজস্ব স্বকীয়তা নিয়ে এক ধরনের গভীর সংজ্ঞাও তৈরি করছে। আর এই বিশাল তথ্যের জঞ্জাল থেকে এই মূল বক্তব্যটা ছেঁকে বের করার প্রক্রিয়াটাই হলো সারমর্ম লেখার আসল কারিগরি কৌশল। তো এই যে প্যারাডক্স বা স্ববিরোধিতার জায়গাটা, আমার মনে হয় এটা একটু বিশদে বিশ্লেষণ করা প্রয়োজন। হ্যাঁ, নিশ্চয়ই। সোর্সে উল্লেখিত অনুচ্ছেদটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা বর্তমান যে এআই সিস্টেমগুলো আছে সেগুলো এখন অবলীলায় এমন সব কাজ করছে যা কিছুদিন আগেও কেবল মানুষের একচিটিয়া ক্ষমতা বলে ধরা হতো। একদম। যেমন ওখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কথা। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা এখন এআই ব্যবহার করে একদম চোখের পলকে জটিল সব কোড অপটিমাইজ করছেন। আবার চিকিৎসকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এআই এর সাহায্যে খুব বিরল রোগও দ্রুত নির্ণয় করছেন। ঠিক অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে, যা হয়তো সাধারণ মানুষের স্বাভাবিক স্মৃতিশক্তি বা বিশ্লেষণ ক্ষমতার একদম বাইরে। তো এটা নিঃসন্দেহে এক অভূতপূর্ব গতির যুগ, তাতে কোনো সন্দেহ নেই। মানুষ এখন তার মস্তিষ্কের যে ভারী কাজগুলো, যাকে আমরা ইংরেজিতে হেভি লিফটিং বলি, সেটা পুরোপুরি যন্ত্রের কাছে আউটসোর্স করে দিচ্ছে। আর এই আউটসোর্স করার প্রবণতা থেকেই কিন্তু অনুচ্ছেদের দ্বিতীয় অংশে মূল সংকটটা তুলে ধরা হয়েছে। মূল সংকটটা একটু বুঝিয়ে বলবেন? মানে যন্ত্রের ওপর, বিশেষ করে অ্যালগোরিদমের সিদ্ধান্তের ওপর যখন আমাদের নির্ভরশীলতা অতিরিক্ত বাড়তে থাকে, তখন মানুষের যে নিজস্ব মানসিক স্বকীয়তা বা হিউম্যান এজেন্সি, সেটা চরম হুমকির মুখে পড়ে। ও আচ্ছা, হ্যাঁ। সোর্স ম্যাটেরিয়ালে তো একটা খুব শক্তিশালী টার্ম ব্যবহার করা হয়েছে এর জন্য। ঠিক ধরেছেন। টার্মটা হলো কগনিটিভ অ্যাট্রোফি। কগনিটিভ অ্যাট্রোফি শব্দটা শুনতেই একটা বৈজ্ঞানিক গাম্ভীর্য মনে হয়। আসলে চিকিৎসাবিজ্ঞানে অ্যাট্রোফি বলতে বোঝায় অব্যবহারের ফলে কোনো পেশি বা অঙ্গের শুকিয়ে যাওয়া বা কর্মক্ষমতা হারানো। যেমন ধরুন, কেউ দীর্ঘদিন হাত না নাড়ালে হাতের পেশি যেমন শুকিয়ে যায়, বুঝতে পেরেছি। ঠিক একইভাবে মানুষ যখন তার চিন্তার কাজগুলো এআইকে দিয়ে করাতে শুরু করে, তখন তার নিজস্ব চিন্তার শক্তি বা মানসিক দক্ষতাও ধীরে ধীরে এই লোপ পাওয়ার ঝুঁকিতে পড়ে। এই কগনিটিভ অ্যাট্রোফি ধারণাটা আসলেই বেশ উদ্বেগজনক। কারণ যদি প্রতিদিনের ইমেইলগুলো এআই লিখে দেয়, দৈনন্দিন কাজের রুটিন এআই তৈরি করে দেয়, এমনকি কোনো জটিল সমস্যার সমাধান কিভাবে করতে হবে তার একটা রূপরেখাও এআই নির্ধারণ করে দেয়, তাহলে তো মানুষের নিজস্ব ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার চর্চাটাই বন্ধ হয়ে গেল। একদম তাই। মস্তিষ্কের যে অংশগুলো মূলত বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো করে,
সেগুলো ক্রমাগত ব্যবহার না করার ফলে তো একসময় সত্যি সত্যি নিজস্ব কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। হ্যাঁ, আর এটা অনেকটা স্বেচ্ছায় পঙ্গুত্ব বরণ করার মতো একটা বিষয়। একদম ঠিক। তবে শুধু নিজস্ব চিন্তাশক্তি হারানোই নয়, অনুচ্ছেদে কিন্তু আরেকটি মারাত্মক কারিগরি এবং দার্শনিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। আপনি ওই ব্ল্যাক বক্স প্রকৃতির কথা বলছেন তো? হ্যাঁ, ব্ল্যাক বক্স। এই এআই সিস্টেমগুলো এমন কিছু গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে কাজ করে যা অত্যন্ত জটিল। এতটাই জটিল যে এর ফলে অনেক ক্ষেত্রে খুদ এআই এর নির্মাতারাও, মানে যারা এটা বানিয়েছে, তারাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না যে যন্ত্রটি ঠিক কিভাবে বা কোন যুক্তির উপর ভিত্তি করে ওই নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছালো। আর এটাই কিন্তু এক ধরনের জবাবদিহিতার অভাব, বা যাকে আমরা বলতে পারি ডেফিসিট অফ অ্যাকাউন্টেবিলিটি তৈরি করছে। ঠিক। আর অনুচ্ছেদের শেষে এসে তাই একটা দারুণ উপসংহার টানা হয়েছে। বলা হয়েছে ২১ শতকের মূল চ্যালেঞ্জ কিন্তু এআইকে আরও বুদ্ধিমান করে তোলা নয়। তাহলে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো এই অতি বুদ্ধিমান যন্ত্রের উপস্থিতিতে নিজেদের মানবিক সত্তা এবং চিন্তার স্বাধীনতাকে টিকিয়ে রাখা। বাহ, দারুণ কথা। এই ব্ল্যাক বক্স বিষয়টা বোঝার জন্য আমার মাথায় একটা অ্যানালজির কথা ঘুরছে। অ্যানালজি? দারুণ তো, বলুন। ধরা যাক এমন এক রেস্তোরাঁর কথা যেখানকার প্রধান রাঁধুনির রান্না একদম অসাধারণ, খাবার অত্যন্ত সুস্বাদু, কিন্তু সেই রাঁধুনি খাবারে কি কি গোপন উপাদান মেশাচ্ছেন তা কেউ জানে না। একটা রহস্যময় ব্যাপার। হ্যাঁ, খাবার খাওয়ার সময় তৃপ্তি লাগলেও মানে কি খাওয়া হচ্ছে তা না জানার একটা গভীর অস্বস্তি মনের মধ্যে কিন্তু থেকেই যায়। ওই গোপন উপাদানে ক্ষতিকর কিছু আছে কিনা তা যাচাই করার তো কোনো উপায় নেই আমাদের কাছে। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। ঠিক একইভাবে এআই যখন কোনো নিখুঁত সিদ্ধান্ত দেয়, তখন তার পেছনের যুক্তিটা না জানার ফলে আমাদের মধ্যেও একটা বুদ্ধিবৃত্তিক অস্বস্তি তৈরি হয়। হ্যাঁ, আর এই অস্বস্তি এবং ওই কগনিটিভ অ্যাট্রোফির ভয় সব মিলিয়ে ২০১ শব্দের এই অনুচ্ছেদটা তথ্যে এবং দর্শনে অত্যন্ত সমৃদ্ধ। এখন আমাদের মূল চ্যালেঞ্জটা হলো এত গভীর আর বিস্তৃত একটা চিন্তাকে কিভাবে মাত্র ৭৮ শব্দের একটা নিরেট সারমর্মে রূপান্তর করা যায়। ২০১ শব্দ থেকে মাত্র ৭৮ শব্দ, অর্ধেকেরও কম। হ্যাঁ, তো সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এই রূপান্তর প্রক্রিয়ার প্রথম ধাপটা হলো কোনো শব্দের দিকে তাকানোর আগে পুরো লেখাটার একটা স্ট্রাকচারাল স্কেলিটন বা কাঠামোগত কঙ্কাল আবিষ্কার করা। কাঠামোগত কঙ্কাল মানে লজিক্যাল স্ট্রাকচারটা। একদম। যে কোনো দীর্ঘ লেখার মূল পয়েন্টগুলো অনেক সময় সুন্দর বর্ণনার আড়ালে লুকিয়ে থাকে। সেগুলোকে আলাদা করতে না পারলে তো কখনোই একটা ভালো সারমর্ম তৈরি করা সম্ভব নয়। সোর্সে কিন্তু এই ২০১ শব্দের অনুচ্ছেদটিকে মূলত ৫টি লজিক্যাল মুভমেন্ট বা যৌক্তিক ধাপে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ৫টা মুভমেন্ট। একটা লেখার কাঠামো বোঝার জন্য এই মুভমেন্টগুলো কিভাবে কাজ করে তা লক্ষ্য করাটা খুব জরুরি। যেমন ধরুন, মুভমেন্ট এ হল সুবিধা, অর্থাৎ এআই লজিক এবং উৎপাদনশীলতা বাড়ায়। প্রথমে সুবিধার কথা বলা হলো। এর পরপরই আসে মুভমেন্ট বি, মানে পরিবর্তন। এখানে দেখানো হয়েছে কিভাবে মানুষ তার মানসিক কাজগুলো এআই এর কাছে আউটসোর্স করছে। আর এই যৌক্তিক প্রবাহটা লক্ষ্য করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুভমেন্ট বি বা পরিবর্তনের কারণেই কিন্তু মুভমেন্ট সি এর উদ্ভব হয়। মুভমেন্ট সি মানে ঝুঁকিটা। হ্যাঁ, ঝুঁকি। ওই যে আউটসোর্স করার কারণেই নিজস্ব জ্ঞানীয় দক্ষতা বা কগনিটিভ স্কিল হারানোর ভয় তৈরি হচ্ছে। এরপর আসে মুভমেন্ট ডি, জটিলতা। আচ্ছা, এখানে ওই ব্ল্যাক বক্স সমস্যা এবং জবাবদিহিতার অভাবের কথা বলা হয়েছে, যা আগের সেই ঝুঁকিটিকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আর সবশেষে আসে মুভমেন্ট ই। ঠিক। মুভমেন্ট ই হল সংশ্লেষণ বা সিনথেসিস। আগের সমস্ত মুভমেন্টের উপর ভিত্তি করে এই উপসংহার টানা হয়েছে যে আসল চ্যালেঞ্জ হল এআই এর যুগে মানুষ হিসেবে টিকে থাকা। এই যে ৫টি মুভমেন্টে পুরো লেখাটাকে ভেঙে ফেলা হলো, মানে এটা যে কোনো দীর্ঘ লেখা পড়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটাই একেবারে বদলে দেয়। একদম সত্যি। যখন কোনো টেক্সটের এই লজিক্যাল কাঠামোটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায়, তখন ওই দীর্ঘ বাক্যের ভিড় বা লেখকের আবেগের জায়গাগুলো থেকে আসল যুক্তিগুলোকে খুব সহজে আলাদা করা যায়। সাবস্ট্যান্স বা সারমর্ম লেখার জন্য এই কঙ্কালটা জানা অপরিহার্য। কিন্তু সোর্স বলছে কঙ্কাল বের করার পরের ধাপটি হল রিমুভিং দ্য ডেকোরেশনস বা অলঙ্কার বর্জন করা। অলঙ্কার বর্জন করা
মানে মেদ কমানো। হ্যাঁ, কাঠামো পাওয়ার পর লেখাকে একদম মেদহীন করতে হবে। তো একটি লেখাকে মেদহীন করার মানে কি? এর অর্থ হল লেখার ভেতর থেকে সমস্ত দৃষ্টান্ত মানে অ্যানেকডোটস এবং রূপক বা মেটাফোর পুরোপুরি পরিহার করা। ও আচ্ছা। মূল অনুচ্ছেদে ওই যে ডাক্তাররা কিভাবে বিরল রোগ নির্ণয় করছেন বা ইঞ্জিনিয়াররা কিভাবে কোড অপটিমাইজ করছেন, এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সারমর্মে রাখা হয়নি। কেন? কারণ এগুলো হলো স্রেফ পেশাদার দক্ষতা বা প্রফেশনাল এফিসিয়েন্সির একটি প্রমাণ বা দৃষ্টান্ত মাত্র। একটা সারমর্মে তো প্রমাণের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল মূল দাবি বা কোর আর্গুমেন্টের। বুঝতে পারছি। আচ্ছা, মূল লেখায় কিছু চমৎকার কাব্যিক রূপকও তো ছিল। হ্যাঁ, ছিল তো। যেমন স্টিয়ারিং হুইল হস্তান্তর করা বা পেশি শুকিয়ে যাওয়া। সোর্সের নির্দেশনা অনুযায়ী এই রূপকগুলোর বদলে তো একদম আক্ষরিক শব্দ বেছে নেওয়া হয়েছে। ঠিক, যেমন এজেন্সি হারানো বা কগনিটিভ অ্যাট্রফি। কিন্তু এখানে আমার একটা যৌক্তিক প্রশ্ন আছে, মানে একটু পুশব্যাক পড়তেই হচ্ছে। হ্যাঁ, বলুন। এই রূপক বা গল্পগুলোই তো একটা লেখাকে পাঠকের কাছে মনে রাখার মতো আকর্ষণীয় করে তোলে, তাই না? এগুলো পুরোপুরি ছেঁটে ফেললে লেখাটা কি অতিরিক্ত নীরস বা যান্ত্রিক হয়ে যায় না? মানে লেখার মূল প্রাণটাই কি হারিয়ে যায় না? এটা খুব চমৎকার একটা প্রশ্ন, আর এটা আসলে একটা সাধারণ দ্বিধা যা অনেকেই অনুভব করেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা সারমর্ম বা সাবস্টেন্সের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। উদ্দেশ্য ভিন্ন বলতে? মানে এর উদ্দেশ্য কাউকে বিনোদন দেওয়া বা আবেগে ভাসানো নয়। এর মূল লক্ষ্য হল তথ্যের ঘনত্ব বা ইনফরমেশন ডেন্সিটি সর্বোচ্চ পর্যায়ে রাখা এবং একদম নিখুঁতভাবে মূল বক্তব্যটা অল্প জায়গায় উপস্থাপন করা। ইনফরমেশন ডেন্সিটি। হ্যাঁ, কোনো প্রফেশনাল সেটিংয়ে বা একাডেমিক গবেষণায় যখন একটা সাবস্ট্যান্স পড়া হয়, তখন সেখানে অলংকার বা রূপক কেবল জায়গাই নষ্ট করে না, বরং অনেক সময় মূল বিষয় থেকে পাঠকের মনোযোগ সরিয়ে নেয়। সেখানে প্রয়োজন কেবল কোর ফ্যাক্টস আর তাদের পেছনের লজিক। তার মানে অলংকার বর্জন করার এই প্রক্রিয়ায় কেবল হাড় আর মাংসটুকুই রাখা হয়, কোনো বাহ্যিক সাজসজ্জা বা মেকআপ নয়। একদম ঠিক বলেছেন। কিন্তু অলংকার বাদ দেওয়ার পর যে খাপছাড়া বাক্যগুলো থেকে যায়, সেগুলোকে যুক্ত করার জন্য সোর্সে কিন্তু একটা দারুণ কৌশলের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই নমিনালাইজেশনের বিষয়টা। ঠিক, একে বলা হয়েছে নমিনালাইজেশন এবং কানেকটিভ টিস্যুর ব্যবহার। এই কৌশলটাই মূলত সারমর্ম লেখার আসল ম্যাজিক ট্রিক বলে আমার মনে হয়েছে। সত্যি এটা একটা ম্যাজিক ট্রিক। নমিনালাইজেশন বিষয়টা ভাষাতত্ত্ব বা ব্যাকরণের দিক থেকে একটা অত্যন্ত শক্তিশালী টুল। সহজ কথায় এটা হলো ক্রিয়াপদ বা ভার্বকে বিশেষ্য বা নাউনে পরিণত করে বাক্যের জায়গা বাঁচানোর একটা দারুণ কৌশল। ভার্বকে নাউন করে ফেলা। হ্যাঁ, যখন একটা অ্যাকশন বা কাজকে একটা ধারণায় বা কনসেপ্টে রূপান্তর করা হয়, তখন সেটা বাক্যে অনেক কম জায়গা নেয়, কিন্তু অর্থ অনেক বেশি বহন করে। সোর্সে এর একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে যা এই বিষয়টাকে একদম পরিষ্কার করে দেয়। উদাহরণটা হল, মানে মূল লেখায় ছিল ইফ এন এআই রাইটস আওয়ার ইমেলস অ্যান্ড শেডিউলস আওয়ার লাইভস। মানে যদি এআই আমাদের ইমেল লেখে এবং রুটিন বানায়। এটা 10টা শব্দের একটা বাক্যাংশ, যেখানে লেখায় আর বানায় এই দুটো শব্দ ক্রিয়াপদ বা ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক। কিন্তু মজার ব্যাপার হল, সারমর্ম করার সময় এই 10 শব্দের বদলে ব্যবহার করা হয়েছে মাত্র 5 শব্দের একটা বাক্যাংশ, দ্য ডেলিগেশন অফ ইন্টেলেকচুয়াল টাস্কস বা বৌদ্ধিক কাজের অর্পণ। এখানে ওই লেখা বা রুটিন বানানোর মতো অ্যাকশনগুলোকে অর্পণ বা ডেলিগেশন নামের একটা মাত্র বিশেষ্য বা নাউনে বদলে ফেলা হলো। আর এই রূপান্তরের ফলে কি ঘটছে সেটা লক্ষ্য করা খুব জরুরি। 10টা শব্দ কমে 5টা শব্দ হলো ঠিকই, কিন্তু অর্থের ব্যাপ্তিটা কিন্তু আরও বেড়ে গেল। একদম। ইমেল লেখা বা রুটিন বানানোর বাইরেও জীবনে আরও যত বৌদ্ধিক কাজ আছে, সবকিছুই এই ইন্টেলেকচুয়াল টাস্কসের অন্তর্ভুক্ত হয়ে গেল এক নিমেষে। বাহ, লেখার জায়গাও বাঁচল, আবার লেখাটা পড়তে অনেক বেশি ঘন বা ডেন্স মনে হচ্ছে। আর বেশ একাডেমিকও মনে হচ্ছে, তাই না? কম শব্দে অনেক বেশি ওজন বহন করার এই ক্ষমতাই হলো একটা নিখুঁত সারমর্মের প্রধান বৈশিষ্ট্য। নমিনালাইজেশন আমাদের সেই ক্ষমতাটাই দেয়।
কিন্তু শুধু শব্দ কমিয়ে ঘনত্ব বাড়ালেই তো আর একটা সুন্দর পাঠ্যযোগ্য লেখা তৈরি হয় না। না, তা তো নই। এই ঘন শব্দ বা ধারণাগুলোকে এক সুতোয় গাঁথতেও হয়। আর এখানেই আসে আমাদের ওই চতুর্থ ধাপ, কানেকটিভ টিস্যু বা ট্রানজিশন মার্কারের ব্যবহার। একটা ভালো সারমর্ম তো কেবল তথ্যের তালিকা নয়, বরং তথ্যগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত সেটাও স্পষ্ট করতে হয়। ঠিক। আর এই সম্পর্কগুলো বোঝানোর জন্যই কিছু নির্দিষ্ট ট্রানজিশন মার্কার ব্যবহার করা হয়। ট্রানজিশন মার্কারগুলো মূলত লেখার যৌক্তিক প্রবাহকে ধরে রাখে। যেমন মূল সামারিতে ওয়াইল বা যদিও শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওয়াইল শব্দটা ব্যবহার করা হয়েছে এআই এর সুবিধা এবং ঝুঁকির কথা একসাথে স্বীকার করে নেয়ার জন্য। এটা এক ধরনের কনসেশন বা ছাড় দেওয়ার মতো বিষয়। মানে হ্যাঁ, এআই উৎপাদনশীলতা বাড়ায়, কিন্তু একই সাথে এটা ঝুঁকিও তৈরি করে। তারপর ব্যবহার করা হয়েছে মোর ওভার বা অধিকন্তু। একদম। এটা দিয়ে একটা ঝুঁকির ওপর আরেকটা ঝুঁকি যোগ করা হয়েছে, অর্থাৎ কগনিটিভ অ্যাট্রফির ব্যক্তিগত ঝুঁকির সাথে ওই ব্ল্যাক বক্স সমস্যার কারিগরি ঝুঁকিটাকেও যুক্ত করা হয়েছে। আর একদম শেষে উপসংহার টানার জন্য ব্যবহার করা হয়েছে কনসিকুয়েন্টলি বা ফলস্বরূপ, মানে আগে যা যা আলোচনা করা হলো তার ভিত্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল। হ্যাঁ। আচ্ছা, এই ট্রানজিশন শব্দগুলোকে আমরা ইটের গাঁথুনির সিমেন্ট বা মর্টারের সাথে তুলনা করতে পারি না? বাহ, দারুণ একটা তুলনা। কিভাবে? মানে ইমারত তৈরির সময় অনেকগুলো ইট এক জায়গায় জড়ো করলেই যেমন শুধু দেওয়াল তৈরি হয়ে যায় না, ইটের মাঝে সিমেন্ট বা মর্টার দিতে হয় শক্ত করার জন্য। ঠিক তেমনি এই লেখাতেও ওই মর্টারের প্রয়োজন হয়। এই ইট আর মর্টারের তুলনাটা দিয়ে পুরো বিষয়টা এত চমৎকারভাবে ভিজুয়ালাইজ করা যায়। মানে নমিনালাইজেশন করা ঘন তথ্য বা বাক্যগুলো হলো এক একটা ইট। একদম। আর ওয়াইল, মোর ওভার, কনসিকুয়েন্টলির মতো এই ট্রানজিশন শব্দগুলো হলো সেই সিমেন্ট। এই সিমেন্ট ছাড়া ঘন তথ্যগুলো একে অপরের সাথে সম্পর্কহীন একটা অর্থহীন স্তূপে পরিণত হবে। একটু জটিল বা দীর্ঘ বাক্য হলেই লেখার লজিক্যাল ফ্লো বা প্রবাহটাই ভেঙে পড়বে। আর এই সিমেন্টের গাঁথুনির কারণেই সারমর্মটার প্রতিটি বাক্য একটার সাথে আরেকটা শক্তভাবে লেগে থাকে এবং একটা নিরেট আর্গুমেন্ট বা যুক্তি দাঁড় করায়। ঠিক তাই। তো কঙ্কাল তৈরির অলঙ্কার বর্জন, নমিনালাইজেশন আর কানেকটিভ টিস্যু, এই 4 ধাপের পুরো প্রক্রিয়ার ফলে সোর্স ম্যাটেরিয়ালের ওই বিশাল 201 শব্দের অনুচ্ছেদটি পরিণত হয়েছে মাত্র 78 শব্দের একটা নিরেট সারগর্ভ লেখায়। শুধু তাই নয়, এটার একটা অত্যন্ত মানানসই নতুন শিরোনামও দেওয়া হয়েছে। শিরোনামটা কি যেন ছিল? দ্য কগনিটিভ কস্ট অফ অ্যালগোরিদমিক ডিপেন্ডেন্স, মানে অ্যালগোরিদমিক নির্ভরতার জ্ঞানীয় মূল্য। বাহ! 78 শব্দের এই সারমর্মটি প্রযুক্তিগত অগ্রগতি আর মানুষের স্বকীয়তার মধ্যকার দ্বন্দ্বটিকে একদম সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে। এখানে কোনো অপ্রয়োজনীয় উদাহরণ নেই, কোনো কাব্যিক আতিশয্য বা মেদ নেই, শুধু একদম খাঁটি আর্গুমেন্ট রয়েছে। বর্তমান এই ইনফরমেশন ওভারলোডের যুগে যখন চারদিকে কেবল তথ্যের ছড়াছড়ি, তখনই স্কিলটির প্রয়োজনীয়তা অপরিসীম। তা তো বটে। মানে এটা কেবল লেখা ছোট করার কৌশল নয়, এটা আসলে মানুষের নিজস্ব চিন্তাকে পরিষ্কার এবং শানিত করার একটা দারুণ পদ্ধতি। কোনো মিটিংয়ের আগে বা কোনো বড় আর্টিকেল পড়ে তার এই স্ট্রাকচারাল স্কেলেটন বের করতে পারা এবং তাকে নমিনালাইজ করে ছোট করতে পারাটা যে কাউকেই যে কোনো জটিল বিষয় খুব দ্রুত আয়ত্ত করতে সাহায্য করবে। একদম সত্যি কথা। আমাদের আজকের এই গভীর আলোচনা থেকে শুধু লেখা নয়, কিভাবে নিখুঁতভাবে পড়তে হয় এবং তথ্যের কোর লজিকটা ধরতে হয় সেটাও বেশ পরিষ্কার হলো। তবে আলোচনা শেষ করার আগে সোর্স মেটেরিয়ালের ওই এআই প্যারাডক্সটি আমার মাথায় একটা উস্কানিমূলক বা প্রভোকেটিভ ভাবনার উদয় হচ্ছে। তাই নাকি? বিষয়টা সত্যি কৌতূহল উদ্দীপক। সেই ভাবনাটা কীরকম? মানে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম কিভাবে নিজস্ব মস্তিষ্ক খাটিয়ে লজিক্যাল মুভমেন্ট বের করে নমিনালাইজেশন করে একটা লেখার নিখুঁত সারমর্ম তৈরি করতে হয়। হ্যাঁ, এতক্ষণ তো আমরা এটাই শিখলাম। কিন্তু বর্তমান এই প্রযুক্তির যুগে এই পুরো কাজটা তো 1 সেকেন্ডে চ্যাটজিপিটি বা যে কোনো এআইকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, তা তো বটেই। শুধু একটা কমান্ড দিলেই এআই 201 শব্দের লেখাকে 78 শব্দে সামারাইজ করে দেবে। কিন্তু এখানেই একটা অদ্ভুত স্ববিরোধিতা তৈরি হয়। স্ববিরোধিতা কিভাবে? মানে যদি এই সারমর্ম তৈরির মতো গভীর বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল কাজগুলোও আমরা এআইকে দিয়ে করিয়ে নিই, তবে কি প্রকারান্তরে ওই মূল অনুচ্ছেদে উল্লেখিত সেই কগনিটিভ অ্যাট্রফি বা নিজস্ব চিন্তাশক্তি হারানোর দিকেই আমরা স্বেচ্ছায় এগিয়ে যাচ্ছি না?
উফ, এটা তো একটা সাংঘাতিক গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, এআইয়ের বিপদ বা মানুষের চিন্তাশক্তি হারানোর ঝুঁকি নিয়ে লেখা একটা টেক্সটকে প্রসেস করার জন্য যদি আবার এআইয়ের ওপর নির্ভরশীল হতে হয়, তবে সেটা তো এক ধরনের চরম ট্র্যাজেডি। নিজস্ব বুদ্ধিবৃত্তিক পতনের বিষয়টা বোঝার জন্য যে বুদ্ধিবৃত্তিক শ্রম দেওয়া প্রয়োজন, সেটাও যন্ত্রের হাতে তুলে দিচ্ছে। আমরা কি তাহলে নিজেদের অজান্তেই, নিজেদের সুবিধার্থে আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পেশিগুলোকে শুকিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছি? ভাববার মতো কথা। এআই আমাদের সময় হয়তো বাঁচাচ্ছে ঠিকই, কিন্তু সেই বাঁচানো সময়ের বিনিময়ে আমরা কি আমাদের নিজস্ব বোধ এবং বিশ্লেষণের ক্ষমতা বিক্রি করে দিচ্ছি না? এই প্রশ্নটাই আজকের আয়োজনের সবচেয়ে বড় চিন্তার খোরাক হয়ে থাকুক। অবশ্যই, এটা নিয়ে সবারই ভাবা উচিত। আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।